আমরা এখন এসেছি কামারহাটি মিউনিসিপ্যালিটি 26 নম্বর ওয়ার্ডে, এবং আর কদিন পরেই বিধানসভা নির্বাচন রয়েছে, এবং সম্ভবত 9 তারিখে মমতা ব্যানার্জিও স্মৃতির মোড় থেকে পায়ে হেঁটে কামারহাটির উদ্দেশ্যে রওনা দেবেন। প্রায় আর কিছুদিন পরেই ভোটের দামামা বেজে গেছে, যুদ্ধ শুরু হতে চলেছে, প্রচার যুদ্ধ। কিন্তু চারিদিক থেকে বিশ্ব বাংলা টিভি কয়েকদিন ধরে এমন কিছু কিছু বাছাই করা পৌরপিতা, পৌরমাতা বা রাজনৈতিক ব্যক্তিত্বর কাছে আসছে, যারা এই পরিবেশের আবহাওয়াটা বুঝতে পারবে, বা তাদের দেখে তাদের বক্তব্য শুনে বুঝতে পারবেন যে মানুষ কি চাইছে, নিজস্ব মতামত। তো সেই জন্যই আজ আমাদের এখানে আসা সমীরণ দাসের কাছে, 26 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। শুধু পৌরপিতা না, দীর্ঘ রাজনৈতিক জীবনের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। এখনকার দিনে অনেকেই হয়তো বড় নেতা হতে পারে, কিন্তু রাজনৈতিক চিন্তা ভাবনা, মনস্কতা মানুষ পাওয়া খুবই কম। তো সেই জন্যই আজকে আমার এখানে আসা, এবং একের পর এক অবশ্যই এখানকার বিধায়ক মদন মিত্রের কথা জানবো, এখানকার পরিস্থিতি কি চলছে না চলে সেই বিষয়ে আপনার জানবো, রাজ্যের পরিস্থিতি তৃণমূল কোথায় দাঁড়িয়ে আছে সেই অবস্থায় জানবো, এবং অবশ্যই জানবো আরও কিছু স্পর্শকাতর বিষয়। এই ইন্টারভিউটা দেখতে সঙ্গে থাকুন। প্রথমেই বলি যে ঘরে এলাম, একটা বিষয় প্রশ্ন হচ্ছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটা ঘরটা ঘুরে দেখাতে, মানে ঘুরিয়ে দেখাতে পুরো জায়গাটাকে। আজকে টিএমসির লিডার বা দলীয় নেতাদের ঘর এরকম পরিস্থিতি থাকে আমার জানা নেই। আমি 11 বছর ধরে, 12 বছর ধরে সমীরণদার সাথে পরিচিত আছে। ভোটের সময় তার বাড়িতে আসি তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেওয়ার জন্য। কিন্তু যে রাজনৈতিক ব্যক্তিত্ব তখনই প্রকাশ পায় তার এই ঘরের চার দেওয়ালটা দেখলে মনে হয়ে থাকে, যে যখন এখন গগনচুম্বী ফ্ল্যাটে বিশ্বাসী প্রমোটাররা, স্করপিও গাড়িতে যাওয়া বিশ্বাসী রয়েছে, যেখানে বডি গার্ড নিয়ে ঘোরার ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে ছাপোষা হয়তো ঘরের এত আসবাবপত্র বা পার্টিগত জিনিসে ঘিরে রয়েছে যে ঠিক মতো পরিষ্কার করতে গেলে তো 4-5 দিন সময় লাগবে। আমরা আলমারিটাও দেখা যাচ্ছে সেই অবস্থা, বই আর বই, এটা পরিষ্কার করতে গেলে মনে হয় শরীর খারাপ হয়ে যেতে পারে। তো এই যে তোমার অফিসটা, এইটা তো বদল হলো না, বদল কবে হবে? দল বদল হলে কি অফিস বদল হবে? এবার বলছি, প্রথম কথা হচ্ছে আমি নিজেকে রাজনৈতিক স্তরের নিরলস একজন কর্মী যোদ্ধা বলতেই পছন্দ করি, নিজেকে ভালোবাসি, এটা আমার বিবেকের কথা। নেতা কিনা জানি না, শুধু পাওনা আমার একটাই, সেটা হচ্ছে আমি যখন আমার ছোট্ট পরিসর দিয়ে বেরোই বাড়ির থেকে, টু হুইলার একটা আছে, যখন আমি বেরোই রাস্তা দিয়ে যারা যান তারা বলেন, সমীরণ দা আপনি আগে যান, আমরা পরে যাব। সেদিন আমার মনে হয় যে আমার জীবন সার্থক। এবং এটা আমি বাড়িয়ে বলছি না, বাজারে দেখা হয়, রাস্তাঘাটে দেখা হয়, মানুষ বলেন কেমন আছেন, ভালো আছেন তো? মধ্যখানে আমার শরীর খুবই খারাপ ছিল, বলে আপনি সুস্থ থাকুন। তো সুতরাং মানুষের ভালোবাসা, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে একটা মানুষ যখন আমার ঘরে ঢোকেন, আমি তার চলাফেরা, আদব কায়দা, বসার ধরন সবটা দেখেই অভিজ্ঞতা থেকে বুঝতে পারি লোকটা কেমন। এবং আমি ব্যক্তিগত ক্ষেত্রে যখন আমি কাউন্সিলর হিসেবে আমি কাজ করি, তখন দলমতের ঊর্ধ্বে উঠেই আমি কাজ করার চেষ্টা করি। কারণ আমি মনে করি খুব, এটা তো তৃতীয় স্তরের গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার প্রথম, দ্বিতীয় রাজ্য সরকার, আর পঞ্চায়েত এবং পৌরসভা হচ্ছে তৃতীয় স্তরের লোকাল গভর্নমেন্ট। এখানে যারা জনপ্রতিনিধি তাদের মাটির সঙ্গে থেকেই, মানুষের সঙ্গে থেকেই প্রতিনিয়ত কাজ করতে হয়। দেখুন, কে কি হলো, কে কি ভাবছে, এটা আমি কখনো বিশ্বাস করি না, ভাবিও না।
আমি এটা বুঝি যে মানুষ, জন্ম মানুষের একটাই। এই যে আমরা পৃথিবীতে এসছি, স্বামীজিকে বলা হয়েছিল যে তোমার কাছে সর্বশ্রেষ্ঠ দেবীকে বা দেবতাকে, তাও তিনি বলেছিলেন আমার মা আমার কাছে সবচেয়ে আরাধ্যা, এবং আমি তাকে দেবী জ্ঞানে বিশ্বাস করি, পুজো করি। ঠিক তেমনি আমার ব্যক্তি জীবনেও আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমার আসাটা আমার ইচ্ছায় নয়, আমার মা বাবা চেয়েছিলেন, তাই আমি পৃথিবীতে এসেছি। কোনো মানুষই বলতে পারে না অহংকার করে, গর্ব করে, যে এই যে যাদের নাম এত বিশাল, এত বড় ব্যাপার, কেউ কিন্তু বলতে পারে না পৃথিবীতে আমি আবির্ভূত হইলাম, আমি স্বইচ্ছায় পৃথিবীতে আসিলাম। হয় না। আমরা আসি আমাদের মা বাবার ইচ্ছায়। সেই হিসেবে পৃথিবীতে জন্ম যদি ধরে নেই, এটাও পরমাত্মার থেকে গীতার কথা। আত্মার, এবং এটা আমার শরীর, এখানে আমার আত্মা আছে, আমার শরীরের মধ্যেই আমার এই বর্তমান জন্মটা আমি করার চেষ্টা করছি কাজের মধ্যে দিয়ে। তাহলে আমার কিছু করণীয় আছে মানব সমাজের জন্য। শুধু মানব সমাজ বলবো কেন, প্রত্যেকটা পৃথিবীর প্রকৃতির মধ্যে যারা আছেন, এমনকি গাছপালা থেকে শুরু করে ছোট্ট পিঁপড়ে, প্রত্যেকেই কিন্তু আমরা প্রকৃতির সন্তান। তা প্রকৃতির সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য, আহ, মানব জন্মটাকে সার্থক করার জন্য প্রত্যেকেই তার নিজস্ব ছোট্ট বলয়ের মধ্যে থেকেও তার কাজ করা উচিত। সেই ভাবনা থেকেই আমি কাজ করি, এবং আন্তরিকভাবে আমি বিশ্বাস করি যে আমি মহাত্মাজির অত্যন্ত মানে একজন অনুরাগী ছাত্র। আমি চেষ্টা করেছি, আমার যখন মানে 8-9 পড়ি, তখনও আমি দেখেছি, রেড বুক পড়েছি, মাও সেতুংয়ের বই পড়েছি। আমার সাংবাদিক বন্ধু এখানকার ছবি দেখালেন, আমার ওপরে যেখানে আমি শুই আর কি, সেখানকার বইয়ের সম্ভার দেখলে তো অবাক হবেন। পৃথিবীর শ্রেষ্ঠ সমস্ত বই বন্ধু আছে আমার সঙ্গে, এর থেকে বড় গাছে। যাই হোক, হ্যাঁ বলো আবার। তোমার এখান থেকে মদন মিত্র শেষবারের মতো মনমোহন নিজেই বলছে এবারই আমি শেষ বিধায়ক হব এখান থেকে। তো এতদিন ধরে মদন মিত্রর সাথে কাজ করলে, কাজ চললো, শেষবারের আবেগ কি এবারে মদন মিত্রকে জিতিয়ে দেবে, কি মনে হয়? হ্যাঁ, এটা একটা, মদন মিত্র একটা আলাদা চরিত্র। আমি ওর সঙ্গে আজকের নয়, আমার ছাত্র লাইফ, তিনি তখন দক্ষিণ কলকাতা ছাত্র পরিষদের, অবিভক্ত ছাত্র পরিষদের সভাপতি, আমিও তখন ছাত্র পরিষদ করি, ভালো লেভেলেই ছিলাম। তো আমি তখন থেকেই মদন মিত্রকে চিনি। ওর মধ্যে একটা আহ, একটা ডাইনামিক লিডারকে আমি তখন থেকেই দেখতে পেয়েছিলাম। এবং তিনি যখন আমাদের এখানে প্রথম 11 নির্বাচনে দাঁড়ালেন, এবং সত্যি একটা রাজ্যব্যাপী যাকে এক ডাকে সবাই চেনে মদন মিত্র নাম হিসেবে, এবং তার কার্যক্রমের মধ্যে দিয়ে তিনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করেছেন যে লিডার, অনেকেই থাকেন বর্ন লিডার। বর্ন লিডার একটা আলাদা কিন্তু একটা ডেফিনেশন। লাল বাহাদুর শাস্ত্রী মানে মানুষের, মেহনতি মানুষের লিডার, একটা স্তরের লিডার। কিন্তু জওহরলাল নেহরু বর্ন লিডার, কারণ তার গেট আপ, তার চেহারার মধ্যে একটা বন্ড লিডারের একটা চেহারা, একটা বৈশিষ্ট্য, একটা আলাদা একটা গ্ল্যামার আছে। মদন মিত্ররও কিন্তু আমি বলবো বন্ড লিডার। এবং আমি বিশ্বাস করি আমাদের কামারহাটিতে মদন মিত্রর মতো একজন যোগ্য নেতার দরকার ছিল। এবং আবেগপ্রবণ মানুষ, যা কারোর জন্য যদি মনে হয় করবেন,
তার জন্য উজাড় করে দেন এবং সত্যি অনেক মানুষের উপকার করেছেন। করোনার সময় আমি দেখেছি, আমি নিজে অনেকের ক্ষেত্রে ফোন করেছি। করোনায় আমরা ঘরে ছিলাম না, বাইরে। আমারও করোনা হয়েছে, কিন্তু আমি তাও ঘরে ছিলাম না বসে। রাস্তায়, রাস্তায় ঘুরে বেরিয়েছি। তখন তো আমাদের পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের যে পাওয়ারটা ছিল সেটা আমাদের এখনকার চেয়ারম্যান, তখনও চেয়ারম্যান ছিলেন। আর আমি সিআইসি মেম্বার হিসাবে বোর্ড মেম্বার ছিলাম। ৫ টা ওয়ার্ড আমরা একেকজন দেখতাম। তাতে মদন মিত্র তখন এমএলএ। তিনি তখন কিভাবে মানুষকে বাঁচানো যায়, সাহায্য করা যায়, আমি কিন্তু প্রত্যক্ষভাবে সেটা দেখেছি। খুব ভালো। তবে এর জন্য আমরা জানি যে স ওনার যে সাগর দত্ত হসপিটাল কিংবা নার্সিং হোম যে জেনিথ নার্সিং হোম অনেকবার বাকবিতণ্ডার মধ্যে এসেছিল কাজের জন্য। না, এবার একটা কথা, এই সাগর দত্ত হসপিটালের কথা উঠল। আমি তো ছোট থেকে রাজনীতি করি। সাগর দত্ত হসপিটালের এখন যা চেহারা, এই চেহারা বর্তমানের চেহারা। আর আগের চেহারা ছিল একটা লাল বিল্ডিং, একটা বিল্ডিং, তার মধ্যেই একটা হসপিটাল এবং সরকারি হসপিটাল। তখন পশ্চিমবঙ্গ সরকারের মানে তখন যা সিস্টেম, বেড ভাড়া দিতে হতো। আর আমার মনে আছে কাউন্সিলর হয়ে আমরা বেডটা ফ্রি করার জন্য আমরা লিখে দিতাম এবং আমাদের চিঠিটা গ্রাহ্য হতো। আর বেড বেডের ক্ষেত্রে এখন আর বেড ভাড়া কোথাও লাগে না, দিদি এটা উঠিয়ে দিয়েছে। বেড ভাড়া হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে এবং শয্যা সংখ্যাও বেশ কয়েক গুণ বেড়েছে, মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে। অনেকগুলো। এই সাগর দত্ত হসপিটাল একসময় অ্যাপোলোর কাছে বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল। এই এখন যিনি ক্যান্ডিডেট মানস মুখোপাধ্যায়, তিনি কিন্তু পরিকল্পনা করেছিলেন। তখন আমরা আমাদের দুর্দিনের দল, আমরা তৃণমূল কংগ্রেস, বিটি রোডে দাঁড়িয়ে আমরা লড়াই করেছিলাম যে আমরা সাগর দত্ত হসপিটাল বিক্রি হতে দেব না। পরবর্তী ক্ষেত্রে মদন মিত্র এসে এখানে সাগর দত্ত হসপিটালটা যাতে আরো মানে পরিপূর্ণ মেডিকেল কলেজ হয়, সেটা কিন্তু উনি প্রথম থেকেই সচেষ্ট ছিলেন। আজকে বলবো যে ক্যান্সার হসপিটাল, নার্সিং কলেজ থেকে আরম্ভ করে আমাদের এমবিবিএস যারা এখান থেকে হন, তারাও যোগ্যতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তারা কর্মরত আছেন। তারা মানুষকে সেবা করছেন এবং সাগর দত্ত হসপিটাল এখন বোধহয় প্রত্যেক দিন ১৮ থেকে ২০,০০০ মানুষ সাগর দত্তের চিকিৎসা পায়। ভিড়, প্রচণ্ড ভিড়। এখন যেখানে ভিড় হয় সেখানে তো একটু অসুবিধা হবেই। কিন্তু অসুবিধা হলেও এখন একটা কিন্তু সাগর দত্ত হসপিটাল আমাদের পরিপূর্ণ হসপিটাল হিসাবে মানুষের পরিষেবাটা দিতে পারছে। এটা কিন্তু বাস্তব। সারা পশ্চিমবঙ্গে বিজেপির ঝড় উঠেছে এবার। বিরোধী শক্তি হিসেবে বিজেপি আত্মপ্রকাশ করেছে গত বিধানসভাতেই। কিন্তু সারা পশ্চিমবঙ্গের তুলনায় কামারহাটির সমীকরণটা একটু আলাদা। এবারে যে দাঁড়িয়েছে, দুবার এখান থেকে বিধায়ক হওয়ার তকমা রয়েছে তার। ইভেন জেলে থাকাকালীন মদন মিত্র যেবার দাঁড়িয়েছিলেন, সেবারও মদন মিত্র জয়ী হয়েছিল। তো কোনখানে মনে হচ্ছে কি যে মদন মিত্রর প্রধান প্রতিপক্ষ এবারের সিপিএম প্রার্থী মানস মুখার্জি? এবার একটা কথা বলি, ছোট্ট একটু অসুবিধা হলো। ২০১৬-তে যখন নির্বাচন হয়েছিল, তখন মদন মিত্রর স্ত্রী আমাদের সঙ্গে ঘুরে, ঘুরে বাড়ি, বাড়ি আমরা গিয়েছিলাম। হ্যাঁ, বড় ছেলে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে তখন মানুষকে বোঝানো হয়েছিল, আপনি বিধায়ককে কোথায় পাবেন? মানুষ ভুল বুঝেছিলেন। খুব সামান্য ভোটে মদন মিত্র তখন পরাজিত হলেন। আমরা দুঃখ পেয়েছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরের বার নির্বাচনে ২১-এ মদন মিত্র বিপুল ভোটে জয়ী হলেন। আর এবার ২৬-এ আমি তো ঘুরছি বাড়ি, বাড়ি। আমি দেখছি, আমি জায়গাটা আমি একটু ছোট করে নিয়েছি এবার। আমি মনে করেছি যে বিজেপির ঝড় বলবো না, একটা অ্যান্টি ইনকামবেন্সি বলে একটা শব্দ আছে রাজনীতিতে বা আমাদের সমাজে। সরকারে থাকলে তার বিরোধিতার জায়গাটা তৈরি হয়। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আজকে আমেরিকাতে ট্রাম্প
তারা জিতলেন, প্রেসিডেন্ট হলেন। তার বিরুদ্ধেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমেরিকাবাসী স্বাধীনতা গণতন্ত্রের রক্ষার লড়াইয়ে নেমে গেছিল। এবং স্বাভাবিক, আজকে মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন রাজ্যে অনেক গণতান্ত্রিক মানুষ লড়াই করছেন। সবচেয়ে বড় জিনিস, আমি বিশ্বাস করি না যে বিজেপি ঝড় বলে কিছু আছে। ঝড় ফড় কিছু নয়। একটা মিডিয়া সেকশন, আজকে আপনারা বলুন তো, আদানি 26,000 কোটি টাকা ঋণ গ্রহণ করলেন। একটা ঘরে কেউ যদি বাড়ির জন্য লোন করেন, তার ইএমআই 14, 15, 16, 18, 20, 22, 25 যাই হোক না কেন, ইএমআই যদি গ্যাপ হয়ে যায়, তার কাছে কতবার ফোন, কত নোংরামো করে ওই লোন সেকশন। আর 26,000 কোটি টাকার অফার হলো 26 কোটি দিয়ে। তো এটা তো আমরা কিছুদিন আগেই দেখলাম। এবং দেখবেন ব্যাংকগুলো মাঝখানে তো মড়কের মতো সমস্ত ব্যাংকগুলোকে সংযুক্তকরণ করে সমস্ত ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়া হচ্ছে। মানে সরকারি ব্যাংক, ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণের মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক ভাবনা তিনি তৈরি করেছিলেন সংবিধানে সংশোধনের মাধ্যমে, যে ভারতবর্ষ গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, সমাজতান্ত্রিক দেশ। সমাজতন্ত্র কথাটা অ্যামেন্ডমেন্ট হলো, আগে ছিল না। তো সমাজতন্ত্র একটা আলাদা ইজম। সেই ইজমটার ভাবনা থেকেই তিনি কয়লা খনি জাতীয়করণ, সমস্ত খনি জাতীয়করণ, ব্যাংক জাতীয়করণ এবং ভারী শিল্প, যেটা জওহরলাল নেহরু তার ভিত্তি স্থাপন করেছিলেন, যে ভারী শিল্পগুলো স্থাপনের মধ্যে দিয়ে তার অনুসারী শিল্পগুলো যে গড়ে ওঠা এবং বেকার সমস্যার সমাধান, সবটাই কিন্তু ইন্দিরা গান্ধীর অবদান। আমি ইন্দিরা গান্ধীরও ভক্ত, কারণ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা বলেছিলাম এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধী। তো পরবর্তী ক্ষেত্রে এই তথাকথিত যারা কংগ্রেসের নেতৃত্ব করলেন, তারা দেখলাম সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে, তোমরা বাংলায় সিপিএম আর দিল্লিতে কংগ্রেস, এই তো মিলে ঝুলে একটা সিস্টেম চালু হয়েছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে চুরমার করে দিলেন সিপিএম এর 34 বছরের অপশাসন। এটা যে ভেঙে যেতে পারে, এটা কেউ ভাবেননি। কি অপূর্ব তাদের রাজনৈতিক কাঠামো, সিস্টেম, সেটা শেখার মতো। প্রত্যেকটি ক্ষেত্রে একটা কমিউনিস্ট পার্টির যে তাদের যে ভাবনা চিন্তা, তাদের যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার ভাবনা থেকে তাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু তারা এখানে 34 বছরে পালন করেছিলেন। এটা একটা বিশাল ব্যাপার। আর সেই গভর্নমেন্টের বিরুদ্ধে লাগাতার একদিকে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই এবং গণহত্যা থেকে শুরু করে সিপিএম এর আমলে 55,000 বিরোধী দলের মানুষ খুন হয়েছিলেন স্বাভাবিকভাবেই। আর তখন রিগিং ছাপ্পা ভোট। আজকে অনেক কথাই আমরা শুনি, অনেক কিছু। সমস্ত বিদ্যালয়গুলো ম্যানেজিং কমিটি পরিচালনা করতেন, আর ম্যানেজিং কমিটি তাদেরই নিয়োগ করতেন যারা সিপিএম করে। নিঃশব্দে নীরবে পার্টির রাজ কায়েম করে দিয়েছিলেন। এবং বাড়ি ভাড়া থেকে আরম্ভ করে কোনো স্বামী স্ত্রীর ঝগড়া হলেও পার্টি অফিসে বিচার হতো। এবং মানুষ কিন্তু মুক্তির শ্বাস ফেলার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে বেছে নিয়ে তাকে দায়িত্ব দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এলেন এবং আজকে এটা ৩য় বার হয়েছে, এবার হবে ৪র্থ বার। আমার বিশ্বাস ৪র্থ বার। অনেকে অনেক কথা বলছেন। আচ্ছা বলুন তো, বিদ্যালয়ে কি নেই? ছোটবেলায় ভর্তি হলো মানে বাচ্চা, জামা, জুতো, প্যান্ট, বই, খাতা, সব। মিড ডে মিল, তারপরে হাই স্কুলে যাওয়ার পরে কারোর মাইনে লাগে না। এবং কেউ 265 টাকার বেশি যাতে কোনো সরকারি স্কুল, সরকার পোষিত স্কুল যাতে নিতে না পারে ফিস, তার জন্য কিন্তু সরকার অতন্দ্র প্রহরী। এবং তারপরে কন্যাশ্রী, বিশ্ববন্দিত সবুজ সাথী সাইকেল,
অভিনব ভাবনা। বিবেকানন্দ স্কলারশিপ আমরা লিখে দেই, হয়ে যায়। বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, যেটা নাকি ওই সংখ্যালঘু ভাই বোনেরা পেয়ে যান ছাত্রছাত্রীরা। এসসি এসটি জয় জোহার এর মধ্যে দিয়ে। তারপরে আমাদের হিন্দু সমাজের যারা পুরোহিত তারা একটা ভাতা পান, মুসলমানদের যারা নাকি ইমাম তারা ভাতা পান। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, তারপরে কালীঘাটের স্কাই ওয়াক, জগন্নাথ দেবকে নিয়ে হাজির করলেন বাংলায়। যেই চৈতন্য মহাপ্রভু বাংলার রেনেসাঁসের প্রথম মহাপুরুষ, আমরা জানি না কি হয়েছিল, তিনি তো হারিয়ে গিয়েছিলেন পুরীর মন্দিরে। এ অনেক ইতিহাস। তো জগন্নাথ দেবকে কিন্তু আমাদের এখানে হাজির করলেন দীঘাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় হাসপাতাল বেড ফ্রি, সমস্ত জায়গায় মানুষকে রিলিফ দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে। তুমি দীর্ঘদিন যাবৎ শিক্ষার একটা বিভিন্ন পোস্টে তুমি থেকে এসছো, তো সেখান থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এবারের বেশ কিছু ইস্যু যেটা বিরোধীরা বলছে, জনসাধারণের কাছে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় যে এই যে শিক্ষকের অভাব, এই যে শিক্ষক দুর্নীতি কাণ্ড, এই শিক্ষক দুর্নীতি কাণ্ড, তারপর আরজি করের অভয়ের কাণ্ড, কোনো কোনো জায়গায় মনে হচ্ছে না যে না রাজ্যের মধ্যে থেকে কোনো শিল্প আছে, না সরকারি চাকরি ঠিকঠাকভাবে ঠিকঠাক মানুষের কাছে পৌঁছেছে, নারী সুরক্ষা, এই যে বিষয়গুলো এইবারে যে লাস্ট এই টার্মে যে একের পর এক উঠে এলো, তো এইটা কোনো জায়গায় মনে হচ্ছে না যে তৃণমূলের বেঁচে থাকার ক্ষেত্রে একটা বিশাল বড় অন্তরায় হয়ে উঠেছে? দুটো প্রশ্ন, এখানে তিনটে প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে, এক সময় আমরা তাকালেই আমাদের বাড়ির আশেপাশে দেখতাম যে গেজেটেড অফিসার খুঁজে পাওয়া যায় না। আর কেউ না কেউ ব্যাংকে চাকরি করে, ডাকঘরে চাকরি করে, বিএসএনএল এ চাকরি করে, রেলওয়ে চাকরি করে, সমস্ত ক্ষেত্রে যে বড় বড় সেক্টর সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের সব বন্ধ। সেন্ট্রাল গভর্নমেন্টের মোদি সাহেব বললেন, আমি বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার, অর্থনৈতিক ক্ষমতা, এই যে জিএসটি চালু হয়েছে, জিএসটির মধ্যে দিয়ে আমাদের সারা বাংলার বিভিন্ন রাজ্যের টাকাগুলো কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত হয়। অর্থমন্ত্রী ছিলেন অসীম দাসগুপ্ত, তার নেতৃত্বেই এই জিএসটিটা চালু হয়। পরবর্তী ক্ষেত্রে আমরাও ভেবেছিলাম যে উৎস থেকে যদি এক জায়গায় কাটা হয়, মানে ট্যাক্স, তাহলে মানুষ রিলিফ পাবে। কিন্তু জিএসটির নামে যেটা হচ্ছে, কোনো জায়গায় 18, কোনো জায়গায় 20, কোনো জায়গায় 5, কোনো জায়গায় 10, কোনো জায়গায়, কাঠামোটা এখনো কিন্তু পরিশুদ্ধ হয়নি। এবং পশ্চিমবাংলার এবং রাজ্যগুলোর পাওনা আছে তাতে। রাজ্যগুলো আমাদের পশ্চিমবাংলা কিন্তু বঞ্চিত। পশ্চিমবাংলার 100 দিনের কাজের টাকা দেওয়া হয় না, আবাসের যোজনার টাকা আটকে রাখা হয়েছে। এগুলো সব রাজনৈতিক পরিকল্পনার মধ্যে দিয়ে ছক কষে, অঙ্ক কষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অবিরত চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের দিল্লির পরিযায়ী ভোট পাখিরা এসে এখানে ভোট পরিচালনা করছেন। এবং দেখবেন রাজারহাট থেকে আরম্ভ করে কলকাতার সমস্ত হোটেলগুলো বিজেপির, ভারতবর্ষের বড় বড় নেতা, এমএলএ, মন্ত্রীরা তারা টাকা নিয়ে বসে আছেন। এটা একটু খোঁজ করলেই দেখা যাবে। তৃণমূলের কি অসুবিধা নেই? ছিল, আছে। একটা দল বড় হলে কিছু মানুষ ভুল করতে পারে। শিক্ষা নিয়োগে দুর্নীতি, এটাই আমি আসছি, নিজেই আসছি। তো সেখানে একজন ভুল করেছিলেন শিক্ষামন্ত্রী, দল তাকে সঙ্গে সঙ্গে বার করে দিয়েছে। তাই নয়, ইভেন পানিহাটিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আহ, কেন্দ্রীয় সংস্থা দিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থার আনাগোনা হয়েছে। শুধু পানিহাটি না, অনেক অনেক municipality আছে। অনেক জায়গায় অনেক কিছু হয়েছে। কিন্তু আপনারা বলুন তো, যে একটা সময় আমি নিজে জানি, আমি পৌরসভায় যেহেতু আছি, পরীক্ষার কোনো বালাই ছিল না। সিপিএম করো, টেবিলে বসে পড়ো। বিদ্যালয়গুলোতে ম্যানেজিং কমিটি, পাড়ার এলসি যাদের বেছে দেবে তারাই শিক্ষক। এটা আমরা দেখেছি। আমার
বয়সটা তো খুব কম হলো না, আমি অনেকদিন দেখেছি অনেক কিছু। আমার মনে আছে নির্বাচনে আমরা লড়তাম, আমাদেরকে ভোটার ওই যে তালিকা যেটা ছিল গার্জিয়ান লিস্ট সেটা পর্যন্ত দেওয়া হয়নি, তাও আমরা কিন্তু ওই সময় লড়াই করেছি। তো ওই যে বললাম যে সরকারে থাকলে তার ছোট ছোট ভুলকে সংশোধন না করে সেটাকে বড় করে ইস্যু তৈরি করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সেটা এক জিনিস। দেখতে হবে আজকে যে পশ্চিমবাংলায় দেউচা যে প্রকল্প, সেখানে 1,00,000 মানুষের চাকরি হবে। এই যে সিঙ্গুরের গণ আন্দোলন, দিদি কি বলেছিলেন, তোমরা জমি নাও, টাটাকে বিনা পয়সায় দিচ্ছ দাও, কিন্তু যতটুকু কারখানা করতে যতটুকু জমি দরকার ততটুকু নিয়ে বাকিটা কৃষকদের ফিরিয়ে দাও। এই তো আন্দোলন ছিল, খুব ভুল না কিছু। তখন গোপাল কৃষ্ণ গান্ধী, তিনি রাজ্যপাল, তিনি বুঝেছিলেন ব্যাপারটা, তিনি হস্তক্ষেপ করলেন। বুদ্ধবাবু সেখানে কম্প্রোমাইজ করতে বাধ্য হলেন। ২৬ দিনের অনশন, যুগান্তকারী অনশন। তো সেই অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে এই জায়গায় এসছেন। আর অভয়ার কথা বললেন, আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কোন সময় বলেছেন যে অভয়া কাণ্ডে যারা দোষী তাদের শাস্তি হবে না? প্রথম দিন থেকে বলেছেন যে অভয়াকাণ্ডের দোষী ব্যক্তির শাস্তি চাই। উনি অপরাজিতা বিল পাশ করলেন, দিল্লিতে আটকে রইল রাষ্ট্রপতির কাছে। এটা তো বাংলার মানুষ দেখেছে। আপনি আপনি বলছেন যে আহ, আপনার সাথে কথা হলো আমাদের যে অভয়ার মা মুখ্যমন্ত্রীকে যে কথাটা বলেছে, বা অভয়াকে দিয়ে, যেহেতু আপনার পাশেই পানিহাটি পৌরসভা রয়েছে, যে অভয়াকে দিয়ে কোনোভাবেই এবার তৃণমূলের এগেনস্টে ভোটে জয়ী করা যাবে না। তৃণমূলের তীর্থ তীর্থঙ্কর ঘোষ, যে আগের পানিহাটির যে চেয়ারম্যান ছিলেন নির্মল ঘোষের ছেলে, সেই এবার বিপুল ভোটে জয়ী হবে। কিন্তু আমাদের একটাই প্রশ্ন, যে স্বাস্থ্যসাথী কিংবা আপনার লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার কিংবা বেকার ভাতা কখনো কি সেই লাখ লাখ মানুষের পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে থাকা সেই দিনগুলোকে ভুলে তৃণমূলকে ভোট দেবে? এবার একটা কথা বলছি, এটা সিপিএম খুব বলতো, আমরা একটা রাজ্য সরকারে থেকে মানুষকে কিছু রিলিফ দিতে পারি। তো যা ক্ষমতা সব কেন্দ্রীয় সরকারের, টাকা আটকে দিল, সবকিছু আটকে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাতা নয়, এটা যুব সাথী প্রকল্প, তিনি বলছেন ১,৫০০ টাকা তুমি পাচ্ছ, তুমি সেটা পড়াশোনার মধ্যে কাজে লাগাও, পরীক্ষার প্রস্তুতি নাও, এবং তোমার চাকরি ক্ষেত্রে মার কাছে হাত পাততে হবে না। স্ত্রী হিসেবে মেয়েদের, আমি নিজে এবার আমাদের পৌরসভার পক্ষ থেকে লাইফ সার্টিফিকেট আমাদের কাউন্সিলর আমরা গ্রহণ করেছি। আমি নিজে আমাদের ওয়ার্ডে প্রায় ১২-১৩০০ সব মিলিয়ে, লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে সব কিছু মিলিয়ে লাইফ সার্টিফিকেট আমরা মানে গ্রহণ করেছি, আর বস্তা করে আমি পৌঁছে দিয়েছি। তো কিছু না, মেয়েদের হাতে, মেয়েরা তো পদে পদে লাঞ্ছিত হয়, তো মেয়েদের জন্য তো কেউ ভাবেনি। তবু তো দিদি বলেছেন যে ছেলের হাতে টিউশনির টাকাটা পৌঁছে দিতে পারবে। বাচ্চা ছেলে নাতি যদি লজেন্স আবদার করে তাহলেও তার স্বামীর কাছে দয়া ভিক্ষা চাইতে হতো। ওই লক্ষ্মী ভান্ডারের যে ওই ১,৫০০ টাকা, সেটা দিয়ে তো লজেন্স দিতে পারছেন ঠাকুমা, দিদিমা, মা তার ছোট্ট শিশুকে। আমাদের তো সেটাও ছিল না। বেশ জায়গাটা শিল্প, মাঝে মাঝে এখানে যে মানে ওই বাণিজ্য সম্মেলন যেগুলো হয়, সামিট, বিজনেস সামিট, সেখানেও তো দিদি চেষ্টা করছেন যে বাইরের পুঁজি এনে এখানে দেশীয় যারা শিল্পপতি আছে তারা। শেষ ১২ বছর তো মানুষ দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। এবার একটা কথা, আমাদের এই কামারহাটিতে ৫৮টা ছোট বড় কারখানা ছিল। এই সিপিএম এর আমলে সমস্ত ছোট বড় কারখানা বন্ধ হয়ে গেল। কোন সময় জানেন?
সুবোধ বন্দ্যোপাধ্যায়, অনেকে নামই জানে না। এসইউসির যিনি এমএলএ ছিলেন, তিনি ছিলেন শ্রমমন্ত্রী। তিনি একটা চালু করেছিলেন ঘেরাও নীতি, মানে মালিককে ঘেরাও করে রাখো, এবং এমন একটা শ্রমিকের দল তিনি ভাবতে শুরু করলেন। তিনি একটা বই পড়েছেন, মার্ক্সীয় সাহিত্য। তিনি শ্রমিকের দল, তিনি বলশেবিক আন্দোলনের উদ্বেলিত হতেন, তিনি লং মার্চের কথা চিনে দেখে তিনি নিজেকে উদ্বেলিত করতেন। তো সেখানে তিনি বললেন যে ঘেরাও নীতি। সমস্ত কারখানাগুলো কিন্তু তখন বন্ধা হতে শুরু করলো। এই যে মোহিনী মিল সিপিএম এর আমলে বন্ধ, এই জুট মিলগুলো রুগ্ন, তার কারণই হচ্ছে সিপিএম এখানকার। এবং এরা চায়নি পরিকাঠামোর উন্নয়ন। আমি একটা কথা বলি, এখনকার যার শিল্প, আধুনিক শিল্পের পরিকাঠামো যদি তৈরি না করা যায়, যেহেতু আমি বিশেষ করে একটা কারখানার কথাই বলবো, এরা ক্যারি প্যাক তৈরি করতো। তো ক্যারি প্যাক পরিবেশ দূষণ করে। এরা মালিক খুব মানে বুদ্ধিমান মালিক। তিনি বুঝলেন আধুনিক শিল্পায়নের মধ্যে দিয়ে যদি সেইভাবে উত্তরণ না ঘটানো যায়, তাহলে কারখানাটা মরে যাবে। আমার মনে আছে আমি ওদের নিয়ে মিটিং করেছিলাম, শ্রমিকদের বলেছিলাম, তোমরা ধৈর্য ধরো, সহায়তা করো মালিককে, উৎপাদন বজায় রাখো, তারপরে ন্যায্য মজুরির জন্য আন্দোলন চলবে। আমরা এখনো এই ভিত্তিতে আন্দোলনটা করি। আমি ইচ্ছে করেই কারখানার নামটা বললাম না। এবং সেখানে এক সময় ৩ টাকা মাইনে বৃদ্ধি করা হয়েছিল ডেইলি। এবং সিপিএম এর যিনি এখানকার ছিলেন দায়িত্বে, তিনি বলেছিলেন, নিলে নাও, না নিলে কারখানা থেকে লাথি মেরে বার করে দেবো। আর আমরা এখানে করে প্রত্যেক বছর ৪০ থেকে ৪৫ টাকা করে ডেইলি ইনক্রিমেন্ট ব্যবস্থা করেছি, এখনো চলছে। কিন্তু এখন কিছু মাঝে মাঝে সমস্যা হয়। এরা এখন ফরেন বিভিন্ন যে চাহিদা আছে, ফরেন এখানে বিভিন্ন গুডস এরা এখানে ম্যানুফ্যাকচার করে সাপ্লাই করে। এই যে মোহিনী মিল আমি খুব ভালো করে জানি। এক সময় এখানে মানে এই তুলো আসতো, লরিকে লরি। তুলো থেকে স্পিনিং ডিপার্টমেন্ট, সুতো তৈরি হতো, সুতো থেকে কাপড় তৈরি হতো। কিন্তু সেই পুরনো মেশিন, পুরনো সমস্ত, এটাকে মডার্নাইজেশন মাধ্যমে যে শিল্পের আধুনিককরণ, সেটা কিন্তু ভাবেনি। যার জন্য পশ্চিমবাংলায় আজকে ওই সিপিএম এর থেকে পতন শুরু। দিদি অনেক চেষ্টা করছেন, কিন্তু সত্যি বলছি যে এটা আমার দিদি বলে বলছি না, যা কিছু অর্থনৈতিক ক্ষমতা, নাহলে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী, মানে অল টাইম আমি দেখছি তিনি তার স্ত্রীর বিরুদ্ধে তার বক্তব্য রেখে যাচ্ছেন। অর্থনৈতিক যে নীতি এবং বাজেটের উপরে, ভ্রান্ত বাজেট নিয়ে তার বিরোধিতা করে যাচ্ছেন। কেন? আজকে কিন্তু এটাও আমাদের দেখতে হবে, যিনি নিজেকে বিশ্বগুরু বলছেন, তিনি তো ভারত গুরুই হতে পারলেন না। আরে হ্যাঁ, আগেরকার রাজদরবারেও ধর্মীয় মানে যারা গুরু ছিলেন তাদের একটা আলাদা মর্যাদা ছিল, দ্রোণাচার্যের একটা মর্যাদা ছিল। এটা আমরা মহাভারতের যে দেখেছি, বিশ্বামিত্রকে দেখেছি গুরুর মর্যাদা। মানে আমরা এটাতেই আমি আপনাকে বলছি যে তাহলে কি অভয়াকে ভুলে যাবে পানিহাটির না, মানুষ? একটা জিনিস, দিদির নেতৃত্বে মিছিল হয়েছে, আমরাও মিছিলে সামিল হয়েছিলাম। দোষী ব্যক্তির শাস্তি চাই। অভয়ার মা বলেছিলেন সিবিআই তদন্ত হোক। দিদি বলেছিলেন হ্যাঁ সিবিআই তদন্ত হোক। সিবিআই তদন্ত করেছে, তদন্ত করে শিয়ালদা কোর্টে রিপোর্ট দিয়েছে, বিচারক রায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিচারকদের উপরে কিছু বলতে পারেন না যে আপনি এভাবে রায় দেবেন। বিচারক রায় দিয়েছেন যে দোষী ব্যক্তি তার যাবজ্জীবন কারাদণ্ড। মমতা ব্যানার্জি বলেছিলেন ফাঁসি হোক। তো এখানে তো দিদির কোনো ভূমিকা এখানে অত্যন্ত কম। এবং দিদি প্রথম দিন থেকেই চেয়েছিলেন, এবং দিদি একজন নারী হিসেবে, এবং আমিও একজন মেয়ের পিতা হিসেবে, কেউ ধর্ষক হোক সমাজে,
কেউ যার মানসিকতা এ ধরনের হয় তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন শুধু নয়, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটা দিদিও বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মদন মিত্র বলেছেন, আমার মতো ছোট কর্মী আমরাও রাস্তায় দাঁড়িয়ে বলেছি। কি মনে হচ্ছে তোমার কামারহাটিতে এবারে তৃণমূল এবং সিপিএম এর ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে যাবে না তো? প্রশ্নটা তো মানে মানুষের ভাবনা অনুযায়ী আমি বলবো, আমি তো বাড়ি বাড়ি যাচ্ছি, আমি বিরোধী কাউকে দেখতে পাচ্ছি না প্র্যাকটিক্যালি। মানে আহ, এটা কি মদন মিত্র শেষবার হিসেবে বিধানসভায় দাঁড়ানো তার জন্য, না মদন মিত্রর ওই ব্রোশিওরে 5 বছর বা 10 বছর বা 15 বছরে কি কাজ করছে তার না, এবার বলি, মদন মিত্রর এমন একটা মানে ইনবর্ন লিডার, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে, আমি নিজে দেখেছি মদন মিত্র বক্তৃতা দিচ্ছেন। ওই আজকাল তো ইংলিশ মিডিয়াম স্কুল বা বড় বড় স্কুলগুলোতে বাচ্চারা ওই বাসে করে ফেরে বা যায়, যাতায়াত করে। তো মদন মিত্র বক্তৃতা দিচ্ছে, হাত নাড়াচ্ছেন। এটা বাচ্চাদের আমি দেখেছি, বিয়ে বাড়িতে, যে কোনো জায়গায়। সেলফি তোলার হ্যাঁ, জনপ্রিয়তা, তারপরে একাধিক মুভি ভালো হিট করে যাওয়া। হ্যাঁ। এবং মদন মিত্রর সঙ্গে ছবি তোলার জন্য ছেলে, বুড়ো, বুড়ি সবাই ব্যস্ত। এবং এটা বলার অপেক্ষা রাখে না, মদন মিত্র এম মদন মিত্র, মদন মিত্র। এখন দেখুন, রাজনীতিতে উত্থান পতন অনেক কিছু হয়। 16 সালে মানস মুখার্জি জিতেছিলেন, আমরা দিনের বেলা তাকে কোনোদিন দেখতে পাইনি, কোনো সময় কোনো তার ভূমিকা ছিল না এমএলএ। এবং একটা পার্টিতন্ত্র, একটা পার্টি ইজমকে কেন্দ্র করেই উনি চলাফেরা করতেন। সেই হিসেবে মদন মিত্র গণতান্ত্রিক, মদন মিত্র মানে তার ভাবনা হচ্ছে মানুষ কেন্দ্রিক। সুতরাং মদন মিত্র কামারহাটি নিয়ে কোনো বক্তব্য নেই। আমরা এখানে বিপুল ভোটে জিতছেন মদন মিত্র। আর আপনি বারবার সাংবাদিক বন্ধু, মদন মিত্র আরো বলছে এবারে 50,000 ভোটে জনপ্রিয়তায় বেরিয়ে যাবে, কি বলছেন? এবার আমিও দাবি করছি 50,000 ভোটে আমরা কামারহাটি থেকে মদন মিত্র জিতবেন। এটা এটা একদম ক্লিয়ার মেসেজ। মানুষের উন্মাদনা আমরা দেখতে পেয়েছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর আমি প্রাসঙ্গিক ক্ষেত্রে বলছি, পানিহাটিতে একটা কথা, বিপ্লবী গণেশ ঘোষ, সে তো কম বড় বিপ্লবী ছিল না। প্রিয়দার হাতে, তখন প্রিয়দার অল্প বয়স, তিনি হেরে গেছিলেন। ত্রৈলোক্য মহারাজ জীবনের বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন স্বাধীনতা আন্দোলনে। তা এই গণেশ ঘোষের মতো লোককেও হারতে হয়েছে, বিপ্লবী গণেশ ঘোষ। আর অভয়াকাণ্ডের মানুষ, একটা ডাক্তার, একটা লেডি ডাক্তার, তাকে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে, এটা কেউ মেনে নিতে পারেনি। এটা আমাদের ঘরের মেয়ে, মানুষ প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আমরা দেখেছি এটা একটা রাজনীতিকরণের মধ্যে দিয়ে আন্দোলনটাকে পরিচালনা করা হয়েছিল। এটা একটা সিপিএম এর কায়দা। মানে গণ আন্দোলনটা কিভাবে করতে হয় ওরা জানে। 13টা ট্রাম পুড়িয়ে 1 পয়সা যখন ট্রামের ভাড়া বৃদ্ধি হলো, এবং খাদ্য আন্দোলনের মধ্যে দিয়ে। এটাও তো দেখতে হবে অরিজিৎ সিং এর আর কবে গানটা সারা পৃথিবীর মধ্যে সুপারহিট হলো। না, শুনুন, এই আবার অনেক বাউল কবি আছে, অনেক ভালো শিল্পী, গায়ক, গায়িকা, সুমন, কবির সুমন, তারাও কিন্তু আহ, এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। বর্তমান সমাজ ব্যবস্থা নিয়েও তারা অনেক কিছু বলেছেন। প্রতিবাদী স্বর ক্ষমতায় না থাকলে কি লড়াই করা যায়? কি মনে হয় তোমার? তো এত রাজনৈতিক জীবনে তোমার অভিজ্ঞতা রয়েছে, যে ক্ষমতায় না থেকে কখনোই কি সরকারের বিরুদ্ধে কথা বলা যায়? আর এই ক্ষমতাটার জন্যই ইভেন আপনার সিপিএম এরও ক্যাডাররা, অনেক বড় বড় ক্যাডাররা বলছে যে পানিহাটিতে মানুষদের সম্মান করে অভয়ের মাকে জেতানোর উচিত। না, এবার একটা কথা যেটা আমি গণেশ ঘোষকে দিয়ে বললাম, যে তীর্থঙ্কর আমাদের যে ক্যান্ডিডেট, তিনি যুব সমাজের প্রতিনিধি এবং খুব ভালো একজন, খুব মিশুকে মানুষ এবং অত্যন্ত সজ্জন ছেলে। এবং পানিহাটির, আমি বলবো, তার পিতা যে ছিলেন নির্মল দা নান্টু ঘোষ, তিনিও অত্যন্ত অমায়িক। এবং যে কোনো কারণেই হোক, একটা ভুল সেন্টিমেন্টের সুড়সুড়ি দিয়ে আজকে অভয়াকাণ্ডের মাকে বিক্রি করে দিয়ে, মাকে বাজারে নামিয়ে যে মানে
মানে কদর্য ভাষায়, নোংরা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওভাবে কেউ বলা যায়? মানে আমি ওই ভাষাটা বলছি না, যেই ভাষায় উনি কথা বলেছেন বাংলার নেত্রী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা একটা ক্যান্ডিডেট যে দলেরই হোক এভাবে কেউ বলতে পারে? এটা ভাবা যায় না। এটা একটা অসভ্যতা, নোংরামো এবং নিজের রূপটা নিজে আহ, তিনি তিনি নিজেই প্রকাশ করেছেন। এইটা যদি না করতেন তাহলে রেজাল্ট কি হতো আমি জানি না, কিন্তু তিনি এটা করে তিনি রাজনৈতিকভাবে শেষ হয়ে গেলেন। কারণ তিনি এটা সঠিক কাজ করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সময় ঘরে বসে ছিলেন না, তিনি রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে, হাসপাতালগুলো ঘুরে ঘুরে মানুষের সেবায় নিয়োজিত। এই যে দার্জিলিং এ ধস নামলো, তিনি ওখানে পড়ে রইলেন, যেখানে বন্যা তিনি সেখানে চলে যান। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ওটা বললে হবে না। আর যে যিনি রাজ্যপাল ছিলেন আমাদের এখান থেকে, যিনি চলে গেলেন, তিনি, যিনি ধনকর, তাকেও কিভাবে চলে যেতে হলো, দিল্লিতে উপরাষ্ট্রপতি হলেন, তাকে তাড়িয়ে দেওয়া হলো। সুতরাং রাজনীতিতে অনেক কিছু ঘটে, এগুলো কোনো বিষয় নয়। বিষয় একটাই, সেটা হচ্ছে মানুষের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য ভাবনা চিন্তা করতে হবে। ওই একটা মেয়েকে বিক্রি করে, মেয়ের সেন্টিমেন্ট দিয়ে কখনো নির্বাচনী যুদ্ধে জেতা যায় না। অবশ্যই এটা সময় বলবে, কিন্তু এখন সবথেকে বেশি আলোড়িত বিষয় হচ্ছে এসআইআর। হ্যাঁ, প্রায় 11% ভোট সম্ভবত, এখন যেহেতু বিচারাধীন পুরো বিষয়টা নিয়ে, বাট যেতে চলেছে এবারে। এবং ভোটের নিরিখে যদি 11%টাকে ধরা হয়, তাহলে অঙ্কের হিসেবে যদি বিরোধী পক্ষ আমরা বিজেপি ধরে নিই, তাহলে মেবি এবারে হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে। এবার টক্করটা কার সাথে হচ্ছে? বিজেপির সাথে হচ্ছে না নির্বাচন কমিশনের সাথে হচ্ছে? শুনুন, এবার একটা মজার কথা বলি। শুভেন্দু অধিকারী এত বড় মাপের নেতা নিজেকে ভাবেন, এবং কেউ কেউ ভাবেন মিডিয়াগুলো, দেখবেন যার টাকা আছে তার সব হয়, ঘুম থেকে উঠেই টাকার প্রয়োজন, কার না টাকার প্রয়োজন? প্রত্যেকেরই। কিন্তু আমার দেখতে হবে একটা জীবনে আমার ন্যূনতম কতটুকু হলে আমার জীবন ধারণটা হয়ে যায়। তো আজকে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো, সমস্ত যারা ব্যবসায়ী পুঁজিপতি, তারা ওটাকে কন্ট্রোল করে কিনে নিয়েছে, এবং মিডিয়া চ্যানেলগুলোকে বলে দেওয়া হয় তোমরা এইভাবে প্রচার করো। পত্র পত্রিকা দেখবেন, অনেক কাগজে আজকে প্রথম পাতায় বিজেপির অ্যাড, এবং এই অ্যাড মানে কি, কয়েক কোটি টাকার এখানে পত্রিকাগুলো, তারপরে চ্যানেলগুলো, বিভিন্ন চ্যানেলগুলোকে কিনে নিয়ে এইভাবে এইভাবে প্রচার করা হয়েছে। তো সুতরাং একটা বিশেষ রাজনৈতিক যুদ্ধ এখন চলছে। আচ্ছা বলুন তো, নির্বাচনী কমিশনার এটা যে নিযুক্ত হতেন, কি সিস্টেম ছিল? ভারতের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, আর বিরোধী দলের নেতা। মোদি সাহেব কি করলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিলেন। তিনি কি করলেন? তিনি তার ক্যাবিনেটের একজন, তার দলের একজন, তাহলে দুজন একদিকে আর বিরোধী দলের নেতা একদিকে, তাহলে 2:1, অটোমেটিক্যালি নির্বাচন কমিশন সেই দিকে। এবং সেখানেই যিনি নির্বাচন কমিশনার হলেন, তার সঙ্গে একটা একটা বোঝাপড়া থাকবেই, যে করে হোক। শুভেন্দু অধিকারী কত বড় নেতা, বোকা একটা, আমি বলবো, কারণ আমার ছোট মুখে এটা বলতে হয়। উনি বলে দিলেন, উনি একটা হিসাব করলেন কত ভোটে আমরা হেরেছি, কত ডিফারেন্স তৃণমূলের সঙ্গে। তাহলে 1,20,00,000 যদি বাদ দেওয়া যায়, ওনার কোনো ধারণা নেই যেগুলো বাদ যাচ্ছে তাতে বিজেপির ভোটও কিছু বাদ যাবে, তৃণমূলেরও বাদ যাবে, কংগ্রেসেরও বাদ যাবে, সিপিএম এরও, সব দলের কিন্তু ভোট ওখানে আছে। এসআইআর নিয়ে যারা এখানে দিনের পর দিন ভোট দিত, যেমন আমার ক্ষেত্রে আমার নামটা ঠিকভাবে এসছে, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে ও আমার নামটাই বহন করে। ও, ওর ক্ষেত্রে দাস DA করা হয়েছে। আমি দাস বরাবরই একটা এস লিখি, ও আমার মেয়েও একটা এস লেখে, ওখানে S, ওরটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আমি এখানকার বিএলও যিনি ছিলেন তাকে বললাম, এটা তো আমাদের ত্রুটি নয়, আমরা তো একটাই লিখেছি। তো এটা এইভাবে বিচারাধীন, এভাবে বিভিন্ন বাহানায়
1,20,00,000 বাদ দিলে প্লাস মাইনাস করে তৃণমূলকে ফেলে দেওয়া যায়। এই যে সোজা একটা অঙ্ক, এই অঙ্ক অত সোজা, রাজনীতির অঙ্ক এত সোজা, এত সহজ যদি হতো, তাহলে তো ভারতবর্ষের রাজনীতিটা, ভারতবর্ষের আজকে সারা বিশ্বে ভারতবর্ষ শ্রেষ্ঠতম বড় গণতান্ত্রিক দেশ। অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে, কিন্তু স্যালুট করতে হয় ভারতবর্ষের তৎকালীন সমাজকে। সংবিধানটা এমনভাবে তৈরি করেছিলেন যেখানে মিলিটারি কুয়ো হয় না, যেটা বাংলাদেশ পাকিস্তানে স্বাধীনতার পর থেকে কতবার কুয়ো হয়েছে, ভারতবর্ষে কোনোদিন হতে পারবে, হবে না কোনোদিন। সেখানে গণতান্ত্রিক ব্যবস্থাটার মধ্যে দিয়ে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষ এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। সর্বশেষে বলি যে তোমার অভিজ্ঞতায়, এতদিনকার অভিজ্ঞতা, তুমি রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, তোমার অভিজ্ঞতায় এবার টিএমসি কত আসনে জয়লাভ করতে পারে? শুনুন, এভাবে সংখ্যা বলা, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ সেটা বলতে পারবে না, তবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন হচ্ছেন হচ্ছেন। আপনারা শুনলেন, দীর্ঘ লেন্দি ইন্টারভিউ চললো, প্রায় 1 ঘন্টা ধরে ইন্টারভিউ চললো, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন যে রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে আপনার রাজনৈতিক চিন্তা ভাবনা শুনতে পাওয়াও এখনো খুব বিরল। তো সেই জায়গা থেকে অভিজ্ঞ যে কজন অভিজ্ঞ ব্যক্তি রয়েছে কামারহাটিতে, তার মধ্যে থেকে সমীরণবাবু যথেষ্টই অভিজ্ঞ রয়েছে, অভিজ্ঞতা বিশাল, এবং একসময় রাজ্য চালিয়েছে, এখন নিজের ওয়ার্ড সামলাচ্ছে, এবং বলা যেতে পারে মদন মিত্রের খুব কাছের ব্যক্তি। যে এবারে অন্তত মদন মিত্র শেষবারের ফেয়ারওয়েলের জন্য উনি একটাই কথা বলছে যে 50,000 ভোটে মদন মিত্রকে জিতাতেই হবে এইবার। 50,000 ভোটের ব্যবধানে মদন মিত্রকে জেতানোর জন্য সারা পানিহাটি আবার জেগে উঠেছে। কিন্তু কি হবে 4 তারিখ, তার জন্য ওয়েট করতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিশ্ব বাংলা টিভি।